উইকেটে টার্ন থাকলে কিংবা স্লো মুভমেন্ট থাকলে বাংলাদেশের ব্যাটসম্যানরা পারেন না, সেটা আরও একবার প্রমাণিত। আমরা 2023 বিশ্বকাপে দেখেছিলাম ইডেন গার্ডেন্সে যেরকম একটা প্যাচি কন্ডিশন ছিল, সেই জায়গাটা নেদারল্যান্ডসের সঙ্গে বাংলাদেশ ম্যাচ হেরেছিল, পাকিস্তানের সঙ্গে বাংলাদেশ ম্যাচ হেরেছিল। ইন রিসেন্ট টাইমসে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামের উইকেটের উন্নতি হয়েছে টনি হেমিংয়ের ছোঁয়ায়। তার আগে কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম যে মিরপুরে আমরা ফ্রিকোয়েন্টলি হারছিলাম এই টাইপের টার্নিং কন্ডিশনগুলোতে। ইভেন যেটা মনে করা হতো যে বাংলাদেশের আসলে স্ট্রেংথের জায়গা, আসলে সেই ফাঁদে বাংলাদেশ বারবার পড়ে যাচ্ছিল। সত্যি কথা বলতে আজকে যে উইকেটটা খেলা হয়েছে, ইনিশিয়ালি উইকেটে 30% ময়েশ্চার ছিল। আমি বলবো না যে টি-20 ক্রিকেটের জন্য আদর্শ কন্ডিশন, তবে এইরকম উইকেটেও কিন্তু সেটেল ডাউন করতে হয়। এরকম উইকেটেও 3-4-5টা ওভার একটু সময় নিয়ে ব্যাটিং করলে পরবর্তী সময় কিন্তু আলটিমেটলি পুরো সিচুয়েশনটা একটু ইজিয়ার হয়ে যায়, এবং সেটাই বিশ্বের বড় বড় দলগুলো আসলে সেই কাজটা করে। আপনি যদি একটু চিন্তা করে দেখেন যে পারভেজ ইমন যখন ব্যাটিং করছিলেন, নেথান এলিসের 2টা বল আমি আপনাদেরকে দেখাই, একই পজিশনে পড়ে সেই বল দুটা কিন্তু প্রচুর পরিমাণে লো হয়েছে। ঠিক আছে, সেরকম লো হতেই পারে, ইনিশিয়াল স্টেজে এরকম লো হতেই পারে, বাট দ্য ফ্যাক্ট ইজ আপনি কি সেই জায়গায় সেটেল ডাউন করবেন না? আপনার তাড়াহুড়া করার তো আসলে খুব বেশি দরকার নাই সেই জায়গাটায়, কিংবা এত বেশি আনকমফোর্টেবল মনে করারও তো কিন্তু কোনো কিছু নাই। এরকম সিচুয়েশনে আপনি ডট বল কনসিড করতে পারেন, বাট ধৈর্যটা খুব গুরুত্বপূর্ণ। টি-20 ক্রিকেটেও ধৈর্যটা খুব গুরুত্বপূর্ণ। ইনিশিয়ালি এই আনইভেন আচরণগুলোর পরে আপনি কিন্তু আলটিমেটলি সেটেল ডাউন করতে পারেন। আর টার্নের এগেনস্টে বাংলাদেশের ভালনারেবিলিটির জায়গাটা একদম ফ্রম দ্য ইনিশিয়াল স্টেজ দেখা গেছে যে টার্নের এগেনস্টে বাংলাদেশের ব্যাটসম্যানরা পুরোপুরি ভালনারেবল, এবং উইকেটে যখন টার্ন থাকে সেই টার্নের এগেনস্টে বাংলাদেশের ব্যাটসম্যানরা, এখনকার জেনারেশনের ব্যাটসম্যানরা ইন পার্টিকুলার, আসলে ঠিকঠাক মতো ডিল করতে পারেন না। এবং সাম্প্রতিক সময় বাংলাদেশের আসলে ভালো পারফরমেন্সের একটা অন্যতম বড় কারণটা হচ্ছে দেশের মাটিতে আমরা টার্নিং উইকেটে খেলা থেকে বেরিয়ে এসেছি, যেই কারণে ভালো উইকেটে বাংলাদেশের ব্যাটসম্যানদের ব্যাটিংটা বেটার হয়। তবে চট্টগ্রামে ইন রিসেন্ট টাইমস আমরা জানি যে উইকেট অনেক বেশি মাত্রায় টায়ার্ড, চট্টগ্রামে পানিরও একটা সংকটের জায়গা আছে। সবকিছু মিলিয়ে চট্টগ্রামে এই মুহূর্তে আসলে খুব বেশি ভালো উইকেট প্রিপেয়ার করা সম্ভব হচ্ছে না। তবে পৃথিবীর যে প্রান্তে আপনি খেলেন না কেন, আপনাকে তো আসলে অ্যাডজাস্ট করতে হবে। আমি এই যে মার্কারগুলো দেখিয়েছি, এই মার্কগুলো মূলত আসলে স্পিনের এগেনস্টে বাংলাদেশের ব্যাটসম্যানরা যেভাবে আউট হয়েছেন তার একটা মার্ক। একটা বিষয় খেয়াল করে দেখবেন, আমি যদি নুরুল হাসান সোহানের আউটটা আপনাদেরকে লক্ষ্য করে দেখাই, তার আগের বলটা সোহান কিন্তু স্ট্রাগল করেছেন কিভাবে? অফ স্ট্যাম্পের ঠিক ওই করিডোরটায় বলটা পিচ করেছে, সেখান থেকে বলটা বেরিয়ে গেছে, বড় একটা টার্ন হয়েছে, সেই টার্নের এগেনস্টে স্ট্রাগল করেছেন। ঠিক তার পরের বলটায় সোহানকে কিন্তু এই জায়গাটায় বলটা দিয়েছেন এবং সে বলটা ভেতরের দিকে ঢুকেছে। ইট ওয়াজ আ স্ট্রেইটেনার। এখন ইন্টারন্যাশনাল ক্রিকেটে কিন্তু সবসময় এরকম হবে না যে আপনাকে একই প্রেডিক্টেড টার্নে বোলার বোলিং করবে। বোলারের হাত দেখে আপনাকে বুঝতে হবে যে বলার টার্নটা আসলে কোন দিকে যাবে, কিংবা বলার টার্নটা কোন দিকে যেতে পারে। আগের বলটা সোহানের ক্ষেত্রে যেমন হয়েছিল, যদি আমি একটু দেখাই আপনাদেরকে, আগের বলটা সোহানের ক্ষেত্রে এরকম একটা জায়গায় পিচ করেছিল, ইয়ালো মার্কারটা যেখানে আমি দিচ্ছি। সো আলটিমেটলি সোহান সেই বলটা খেলতে গিয়ে পারেন নাই, কারণ সেই বলটা টার্ন করে বেরিয়ে গেছে। এখন পরের বলটা সোহান সেই সেম টার্নটাই অ্যান্টিসিপেট বা এক্সপেক্ট করছিলেন, তিনি যে কাজটা করেছেন, Mr. Noodles, amazing taste. এদিকে এসেছেন, এদিকে এসে আলটিমেটলি বলটা পিচ করেছে এই জায়গাটাতে, সেখান দিয়ে বলটা ভেতরের দিকে ঢুকেছে। এখন ইন্টারন্যাশনাল ক্রিকেটে তো বোলার আপনাকে আসলে বলে বল করবে না যে আপনি এই বলটা গুগলি হবে কিংবা এই বলটা লেগ স্পিন হবে। সো আপনাকে ইন্টারন্যাশনাল ক্রিকেটে বোলারের হাত দেখে, তার রিলিজ পয়েন্ট দেখে সেটা বুঝে নিতে হবে। সো এই লেভেলের ক্রিকেটের এইটাই বৈশিষ্ট্যের জায়গা। সাইফ হাসান, আপনি তার আউটটা যদি দেখেন, আউটের সেট আপটা লক্ষ্য করে দেখেন, ডেফিনেটলি স্ট্রাগল করছিলেন, বাট প্রত্যেকটা বল কিন্তু আলটিমেটলি স্পেন্সার জনসন জোরে করেছেন, একটা ভ্যারিয়েশন দিয়েছেন, ওই একটা ভ্যারিয়েশনটা সাইফ হাসান জাজ করতে পারেন না। সেই ভ্যারিয়েশনটাও সাইফ হাসান হয়তো চিন্তা করেছিলেন সিমিলার পেসে। সো আমি যে বিষয়টা বলবো সেটা হচ্ছে অ্যান্টিসিপেশনের জায়গাটা বাংলাদেশের ব্যাটসম্যানদের যে কোন বলটা স্লোয়ার করছে, কোন বলটা আলটিমেটলি জোরে করছে, এটা তো বুঝতে হয়, এটা তো রিলিজ পয়েন্ট দেখে, এটা তো একদম বেসিক জায়গাটা প্রত্যেকটা দেশের ব্যাটসম্যানদের। সো আলটিমেটলি আমার কাছে পুরোপুরি মনে হয়েছে বাংলাদেশের ব্যাটসম্যানরা দে ওয়ার ভেরি মাচ আন্ডার প্রিপেয়ার্ড। তারা প্রিপেয়ার্ডই ছিল না, মানে প্রিপারেশন, মানে একটা উইকেটে সেট হওয়ার জন্য যে প্রিপারেশনটা প্রয়োজন, সেই প্রিপারেশনটা নিতে নিতেই 3-4টা উইকেট পড়ে গেছে। এবং আবারও বলি, সেটা হচ্ছে যে বাংলাদেশের প্লেয়ারদের টার্নিং উইকেটে তাদের দুর্বলতার জায়গাটা খুবই এক্সপোজড, যেটা একটা সময়
বাংলাদেশ টার্নিং উইকেটে ম্যাচ জিততো, দুইটা কারণে জিততো। কারণটা হচ্ছে বাংলাদেশের উইমানের স্পিনার ছিল, সাকিব আল হাসান ছিলেন। দ্বিতীয়ত, সাকিব আল হাসান, তামিম ইকবালরা ওই টাইপের উইকেটগুলোতে খেলার নিয়ম জানতেন। ডেফিনেটলি আমরা সাকিব আল হাসানকে দেখতাম যে প্রচুর পরিমাণে সুইপ শট তিনি খেলতেন, মুশফিক প্রচুর পরিমাণে সুইপ শট এক্সিকিউট করতে পারতেন। আমরা দেখতে পেতাম মানে টার্নের এগেইনস্টে কীভাবে সুইপগুলোকে অ্যাকুরেটলি এক্সিকিউট করা যায় সেটা তারা খুব ভালো মতো জানতেন। ইভেন তারা কিন্তু বাহাইন্ড দ্য স্কোয়ার প্রচুর রান করতেন। মুশফিকুর রহিম বা সাকিব আল হাসান যদি বলি, বাহাইন্ড দ্য স্কোয়ার তারা প্রচুর রান করতেন। তামিম ইকবালের এই ধরনের সিচুয়েশনে তামিম ইকবাল খুব বেশি বাহাইন্ড দ্য স্কোয়ার রান করতেন না, বা তামিম ইকবাল খুব বেশি সুইপ করতেন না। তবে তামিম যে কাজটা করতেন সেটা হচ্ছে তিনি ডাউন দ্য ট্র্যাক এগিয়ে এসে তারপরে খেলতেন এই সমস্ত সিচুয়েশনে বা এই সমস্ত উইকেটে। এটা তামিম ইকবালের একটা ব্যাটিংয়ের বৈশিষ্ট্যের জায়গা ছিল। সো আলটিমেটলি আমার কাছে মনে হয় যে বাংলাদেশের এই জেনারেশনের ক্রিকেটারদের টার্নিং উইকেটে খেলার দক্ষতাটা আসলে গড়ে ওঠে নাই। বাংলাদেশ জিতবে, বাংলাদেশ জেতে, ভালো উইকেটে এখন বাংলাদেশ জেতে, এবং হ্যাঁ, বিশ্বের সব জায়গাতে ভালো উইকেটেই খেলা হয়, কিন্তু আলটিমেটলি হোম সয়েলে আমরা যখন এরকম টিপিক্যাল কন্ডিশনটাতে খেলা হয়, এই টিপিক্যাল কন্ডিশনগুলোতে আসলে অ্যাডজাস্ট করার মতো দক্ষতা বা স্কিল সেটটা বাংলাদেশের ব্যাটসম্যানদের আসলে ওইভাবে গড়ে ওঠে নাই। এবং এইটা সত্যিকারের অর্থে মানে এটা একটা বড় ক্রাইসিসের জায়গা। কারণ ওয়ার্ল্ডের সব জায়গাতে ডেফিনেটলি আমরা আইসিসির ইভেন্টে ভালো ভালো উইকেটেই খেলবো, কিন্তু কখনো কখনো আপনাকে এই টাইপের টার্নিং উইকেটেও খেলতে হবে। সো স্কিল সেট গড়ে ওঠাটা খুব গুরুত্বপূর্ণ। মানুষ তো অনেক সময় দেখে দেখেও শেখে। আমি জানি না বাংলাদেশের এখনকার প্লেয়াররা আসলে তামিম ইকবাল, সাকিব আল হাসান বা মুশফিকুর রহিমদের ওই সময় টার্নিং উইকেটে তারা কীভাবে ডিল করতেন সেই জায়গাগুলো আসলে এরকমভাবে দেখেন কিনা, বা একটু স্লো পেস কিংবা একটু স্লো মুভমেন্টের যে উইকেটগুলো আছে সেখানে তারা কিভাবে ডিল করতেন সেই জায়গাগুলো দেখেন কিনা, আই ডোন্ট নো অ্যাবাউট দ্যাট। শামীম পাটোয়ারি যে শটটা খেলেছেন, আমার কাছে মনে হয় যে উইকেটে যদি আর একটু স্কিড থাকতো শামীমের এই শটটা হয়তো বা বেরিয়েও যেতে পারতো, বাট আনফর্চুনেটলি সেটা আসলে বেরিয়ে যায় নাই। সব কিছু মিলিয়ে অ্যাডজাস্টমেন্টটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। বাংলাদেশের ব্যাটসম্যানরা অ্যাডজাস্ট করতে পারে না। উইকেট যদি একটু এরকম হয়, বা উইকেট যদি একটু যেটা হচ্ছে যে নন ফ্রেন্ডলি থাকে, সেক্ষেত্রে বাংলাদেশের ব্যাটসম্যানরা অ্যাডজাস্ট করতে পারে না। বাংলাদেশের ব্যাটসম্যানরা ডেফিনেটলি ভালো উইকেটে এখন তারা ভালো ব্যাটিং করে, এবং ভালো উইকেটে যেটা হয় যে বাংলাদেশের বোলিং, যেহেতু পেস বোলিং সেট আপটা এখন খুব ভালো আছে, সো আলটিমেটলি ভালো উইকেটে সেটার একটা বেশ ভালো এক্সিকিউশনটা হয়। আর একটা বিষয় যে এই থ্রু আউট দ্য সিরিজ তো আসলে বাংলাদেশ বেস্ট পসিবল কম্বিনেশনটা নিয়ে খেলে নেয়। এখন এই ম্যাচে আপনি কম্বিনেশনের কথা বাদ দেন, ব্যাটিং যদি আসলে এত জঘন্য হয় বা ব্যাটিং যদি আসলে এইরকম হয়, তাহলে আসলে আপনি যাকেই নেন বা যেভাবেই নেন কিংবা আপনার যে কম্বিনেশনে থাকুক, তাতে আসলে খুব বেশি লাভের কোনো জায়গা নাই। সো আলটিমেটলি আমি বলবো যে আজকের এই ম্যাচের ব্যর্থতার জায়গাটা টিম কম্বিনেশন না। টিম কম্বিনেশন যেমনই হোক না কেন, আপনার ব্যাটসম্যান যারা ছিলেন বা ব্যাটসম্যান যারা আছেন, তাদের এটা আমি বলবো যে স্কিলের একটা অনেক বড় ঘাটতির জায়গা।